পারুল, এদিকে আয় তো একবার। দেখ তো, রোদ লেগে আমার গায়ের রংটা কেমন কালচে হয়ে গেছে, তাই না? সব দোষ ওই সুধার। সাত সকালে এমন অলক্ষণে মুখটা দেখে উঠি যে সারাটা দিনই মাটি হয়ে যায়। বলিস না দিদি, আমারও একই দশা। সকালে জল খাবার চাইলাম তো মেয়েটা এক বাটি পান্তা ভাত এনে সামনে ধরলো, বলে কি না ঘরে নাকি আর চাল নেই। আমি কি পান্তা খাওয়ার লোক? আমাদের রূপ কি পান্তা খেয়ে টিকে থাকবে? সুধা আসলে ইচ্ছে করেই আমাদের কষ্ট দেয়, যাতে আমরা তাড়াতাড়ি বুড়ি হয়ে যাই আর ও একাই রাজত্ব করতে পারে। ঠিক বলেছিস। কাল রাতে দেখলি না, বাবা শহর থেকে ফেরার সময় সুধার জন্য একটা মাটির বোতল নিয়ে এলো। আমাদের জন্য তো কিছু আনলো না। সুধা নিশ্চয়ই বাবার কানে আমাদের নামে বিষ ঢেলেছে। ও নিজেকে খুব সতী প্রমাণ করতে চায়, আর আমাদের দেখায় অলস হিসেবে। ঠিক এই সময় সুধা এক কলস জল নিয়ে উঠানে এসে দাঁড়ালো। দিদি, তোমরা মিছেই আমাকে দোষ দিচ্ছ। বাবা তো তোমাদের জন্য ওই রেশমি ফিতে দুটো এনেছিলেন, যা তোমরা কাল বিকেলে চুলে বেঁধে ঘুরছিলে। আমার জন্য তো শুধু ওই মাটির পুতুলটা ছিল। আর ঘরে চাল সত্যিই বারণ তো। বাবা আজ হাটে গেছেন চাল আনতে। তোমরা কেন সবসময় আমাকে ভুল বোঝো? উফ, একদম মুখে মুখে তর্ক করবি না সুধা। আমরা কি অন্ধ নাকি? তোর চাল চলন আমাদের সব চেনা আছে। তুই ভাবিস তুই খুব সুন্দরী, তাই না? তুই তো আসলে আমাদের বাড়ির কাছের মেয়ে। ভাগ্যে হলো ঘানি টানা। আর আমাদের দেখ, আমরা কোনো রাজপুত্রের রানী হওয়ার জন্যই জন্মেছি। শোন সুধা, বেশি পণ্ডিত ফালাবি না। কাল থেকে রান্নার সব কাজ তুই একাই করবি। আমি আর পারুল ঠিক করেছি আমরা পাশের গ্রামের মেলায় যাব। তোর যাওয়ার কোনো দরকার নেই। তুই বাড়িতে বসে বসে গোয়াল পরিষ্কার করবি আর বাবার জন্য রুটি সেকবি। আমাদের মেলায় যাওয়ার সাজগোজের কাপড়গুলো ধুয়ে দিস এখনই, এক ফোঁটা যেন ময়লা না থাকে। কিন্তু দিদি, বাবার শরীরটাও ভালো যাচ্ছে না। আমাকে যদি তোমরা একটু সাহায্য করতে, তবে আমি মেলা থেকে ঘুরে এসে বাবার সেবা করতে পারতাম। তোমরা দুজনে গেলে আমি একা কি করব? সাহায্য? আমরা তোকে সাহায্য করব? তোর স্পর্ধা তো কম নয়। আমরা হলাম বড়, তুই ছোট। ছোটদের কাজই হলো বড়দের আদেশ পালন করা। তুই যদি বেশি কথা বলিস তবে আজ খাওয়া বন্ধ করে দেব। যা, এখন গিয়ে কাপড়গুলো ধুয়ে আয়। সুধা আর কথা বাড়ালো না। সে জানে দিদিদের সাথে তর্ক করা মানে অশান্তি বাড়ানো। সে নিঃশব্দে নদীর ঘাটের দিকে পা বাড়ালো। শোন পারুল, সুধার উপর বাবার খুব টান। আমাদের এমন কিছু করতে হবে যাতে বাবা সুধার উপর রেগে যায়। বাবার রাগ করলে সুধাকে বাড়ি থেকে বের করে দেবেন, আর তখন আমরা শান্তিতে থাকতে পারবো। ও থাকলে আমাদের কদর কমে যাচ্ছে। আমার মাথায় একটা বুদ্ধি আছে দিদি। বাবা যে রূপোর মোহরটি সিন্ধুকে লুকিয়ে রেখেছেন, ওটা সরিয়ে যদি সুধার বিছানার নিচে রেখে দিই, তারপর চোর বলে ওকে অপবাদ দিলে বাবা কি আর ওকে আস্ত রাখবেন? দুই বোন মিলে এক ভয়াবহ ষড়যন্ত্রের জাল বুনতে শুরু করলো। কালে হরিপদ হাটে গেছেন কিছু সহদা করতে। এই সুযোগেই অপেক্ষায় ছিল মালতী আর পারুল। সুধা তখন পেছনের বাগানে শাক তুলতে ব্যস্ত। বাড়িতে কেউ নেই দেখে দুই বোন পা টিপে টিপে বাবার ঘরে ঢুকলো। পারুল, তুই জানালার দিকে নজর রাখ, সুধা যেন হঠাৎ চলে না আসে। আমি বাবার সিন্দুকটা খোলার চেষ্টা করছি। ওখানে সেই শেষ সম্বল রূপোর মোহরটা রাখা আছে। ওটা সরালেই তাড়াতাড়ি কর দিদি, আমার বুকটা ধড়ফড় করছে। ধরা পড়লে কিন্তু বাবা আমাদের পিঠে চামড়া রাখবেন না। কিন্তু একবার যদি মোহরটা সুধার বালিশের নিচে গুজে দিতে পারি, বাবা ভাববেন সুধা ওই মোহর চুরি করে পালাবার ফন্দি করছিল। বাবা তোকে আর আমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করবেন তখন। বাবা, রোদে মুখটা একদম শুকিয়ে গেছে তোমার। এই জলটুকু খেয়ে একটু জিরিয়ে নাও দেখি।
আমি তোমার জন্য উনুনে ভাত বসিয়েছি, একটু পরে গরম গরম বেড়ে দিচ্ছি। মারে, তুই আমার কত যত্ন করিস। বাজারে যা দাম বেড়েছে, তোদের জন্য ভালো কিছু আনতেই পাইলাম না। ভাবছি সিন্ধুকের ওই রূপোর মোহরটা এবার ভাঙাতে হবে, তা না হলে বর্ষার আগে চালের খড় পাল্টানো যাবে না। বাবা, ও বাবা, সর্বনাশ হয়ে গেছে। তুমি মোহর ভাঙানোর কথা বলছো, কিন্তু মোহর কি আর সিন্ধুকে আছে? আমি আজ সকালে ঘর ঝাড়ু দিতে গিয়ে দেখি সিন্ধুকের ডালাটা খোলা। তুমি কি ওটা বের করেছো? কি বলছিস মালতী? সিন্ধুক খোলা মানে? আমি তো ওটা কাল রাতেও নিজের চোখে দেখেছি বন্ধ অবস্থায়। চোর ঢুকলো কবে? চোর আবার বাইরে থেকে আসবে কেন বাবা? ঘরের ইঁদুর যদি বাদ কাটে তবে বেড়া দিয়ে কি হবে? আমি আজ ভোরে দেখছিলাম সুধা চুপি চুপি তোমার ঘরের দিক থেকে বেরিয়ে আসছে, হাতে একটা ছোট্ট পুটলি ছিল। আমি ভাবলাম হয়তো কাপড় চোপড় হবে, তাই কিছু বলিনি। সুধা, এ কি বলছিস পারুল? সুধা এমন কাজ করতেই পারে না। ও তো ছোটবেলা থেকেই সৎ। ওহো বাবা, তুমি বড্ড বেশি সরল। লোকে বলে অতি ভক্তি চোরের লক্ষণ। সুধা সারাদিন তোমার সেবা করে তোমার মন জয় করে নিয়েছে, যাতে ও সবার হাত সাফাই করতে পারে। বিশ্বাস না হয় ওর ঘরটা তল্লাশি করে দেখো না কেন? যদি কিছু না পাওয়া যায় তবে আমি আর পারুল না খেয়েই থাকবো আজ। সুধা, তুই এ কি করলি? আমার কলিজার টুকরা হয়ে তুই আমার শেষ সম্বলটি চুরি করলি। আমি তোকে কতটা বিশ্বাস করতাম। বাবা, তুমি আমাকে বিশ্বাস করো, আমি জানি না এই মোহর এখানে কিভাবে এলো। আমি স্বপ্নেও তোমার অবাধ্য হওয়ার কথা ভাবতে পারি না। দিদিরা নিশ্চয়ই কিছু একটা জানে। আমি কখনো তোমার ঘরে ঢুকিনি বাবা। কর ডাইনি, নিজের পাপ ঢাকতে এখন আমাদের ওপর দোষ দিচ্ছিস? ছি, তোর লজ্জাও করে না বাবার চোখে চোখ রেখে মিথ্যে কথা বলতে? এই মেয়েকে আর বাড়িতে রাখা মানে আপদ পুষে রাখা। একদম ঠিক কথা বাবা, গ্রাম পঞ্চায়েত ডাকার কোনো দরকার নেই, লোক হাসাহাসি করবে। এই মুহূর্তেই ওকে গ্রাম ছাড়া করো, ও যেখানে খুশি যাক। আমরা এই চোরের সাথে থাকতে পারবো না। তুই আমার মান সম্মান সব ধুলোয় মিশিয়ে দিলি। আজ থেকে তুই আমার কেউ নুস। তোর মতো কুলাঙ্গার মেয়ে থাকার চেয়ে আমার বংশ হওয়া অনেক ভালো ছিল। আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবি না। দেখলি তো দিদি, কাজটা কত সহজ হয়ে গেল। এবার এই বুড়োটাকে আমরা আঙুলের ইশারায় নাচাবো। আর সুধা, ও তো এখন বনের শিয়ালের পেটে যাবে। বলেছিস, এবার থেকে বাড়ির সব ভালো খাবার আমরা পাবো। আপদ বিদায় হয়েছে। সুধা কাঁদতে কাঁদতে গ্রামের পথ ধরে হাঁটছিল। হে বিধাতা, তুমি সব দেখছো। আমি যদি সত্যিই কোনো পাপ করে থাকি তবে এই বনেই আমার মৃত্যু হোক। কিন্তু আমি যদি নির্দোষ হই, কেন এই কলঙ্ক নিয়ে ঘর ছাড়তে হলো? বাবা আমাকে চোর ভাবলেন, দিদিরা আমাকে জ্যান্ত পুড়িয়ে মারার চেয়েও বেশি কষ্ট দিল। এখন এই অন্ধকারে আমি কোথায় যাব? এ সময় সুধা দূরে একটি আলো দেখতে পেল। সে সেদিকেই হাঁটা শুরু করলো। সে দেখলো একটি ছোট্ট কুঁড়ে ঘর, তার দাওয়ায় বসে আছেন এক বৃদ্ধ মহিলা। আয় বা সুধা আয়, অনেকক্ষণ ধরে তোর কান্নার শব্দ এই বনের বাতাসে ভাসছিল। আমি জানতাম তুই আসবি। আপনি আমার নাম জানলেন কি করে দিদিমা? আর আপনি এই গভীর বনে একা থাকেন কেন? আপনার কি ভয় করে না? আমি তো আজ ঘর ছাড়া, আমার কোনো পরিচয় নেই। আমি এক অভাগী চোর। অত্যন্ত আমার বাবা আর দিদিরা তাই মনে করেন। বেশ মা, আমি তোকে আশ্রয় দেব, কিন্তু তার জন্য তোকে একটা কাজ করে দিতে হবে। আমার ঘরের সামনে যে পুকুরটি, তাতে অনেক শ্যাওলা ধরেছে।
সেই জল আমাকে পান করতে হয়। তুই যদি সেই শ্যাওলাগুলো পরিষ্কার করে দিতিস তাহলে আমার খুব উপকার হতো। তার দশা দেখে আমার মায়া হচ্ছে। কত সুন্দর জল হতে পারতো এর, অথচ অযত্নে কেমন নরক হয়ে আছে। দিদিমা যখন বলেছেন তখন আমি আমার সব শক্তি দিয়ে এটা পরিষ্কার করব। তা সারাদিন কঠোর পরিশ্রম করে পুকুরটিকে পরিষ্কার করে তোলে। বাহ মা, তোর ধৈর্যের তুলনা নেই। তুই চাইলে মাঝপথেই কাজ ছেড়ে দিতে পারতিস, কিন্তু তুই তা করিসনি। এবার শোন মা, এই পুকুরটি হলো মনের আয়না। এই স্বচ্ছ জলে একটি ডুব দে। তোর মনে যদি কোনো পাপ না থাকে তবে এই জল তোকে পরম উপহার দেবে। দিদিমা, আমি কোনো পুরস্কারের আশায় এ কাজ করিনি। আপনি আমাকে আশ্রয় দিয়েছেন, এটাই আমার কাছে বড় পাওয়া। তবুও আপনার আদেশ শিরোধার্য করে আমি এই জলে নামছি। সুধা পুকুরের শীতল জলে একটি ডুব দিল, আর জল থেকে উঠতেই এক চমৎকার কাণ্ড ঘটে গেল। তার শতছিন্ন ময়লা শাড়িটি হঠাৎ করে রাজকীয় রেশমি বসনে পরিণত হলো। এ কি অলৌকিক ব্যাপার দিদা! আমি তো শুধু আপনার কথা রাখতেই পুকুরে নেমেছিলাম, একে রূপ দিলেন আপনি আমাকে। আর এই সোনার ঝুড়িটাই বা কিসের? রূপ তোর অন্তরের প্রতিচ্ছবি মা। আর এই ঝুড়িটি হলো অন্নপূর্ণা ঝুড়ি। এ তো তুই যা চাইবি তাই পাবি। কোনোদিন তোর পরিবারকে অভুক্ত থাকতে হবে না। কিন্তু মনে রাখিস, এই সম্পদ কেবল সৎ মানুষের হাতেই ধরা দেয়। তুই বাড়ি ফিরে যা মা, তোর বাবা তোর প্রতীক্ষায় আছেন। সত্যকে কখনো ঢেকে রাখা যায় না। ওরে পারুল, একবার চেয়ে দেখ, এ কি আমাদের সেই সুধা নাকি নাকি অন্য কেউ? ওই দেখ ওর গায়ের কাপড়টা, আমাদের তো 7 জন্মের রোজগার দিয়েও অমন একটা সুতো কেনা সম্ভব নয়। ওর হাতের ওই সোনার ঝুড়িটা দেখ কেমন চক করছে। ও কি কোনো রাজপুত্রের মন চুরি করে পালিয়ে এলো নাকি? চোর তো মেয়েটা আগে থেকে। নির্ঘাত কোনো বড় লোককে মোহিনী মায়ায় ভুলিয়ে সব হাতিয়ে নিয়েছে। কিন্তু দেখ দিদি, ওর রূপটা যেন ফেটে পড়ছে। আমাদের গায়ের রং তো ওর সামনে এখন কয়লার মতো লাগছে। এই অপদার্থ মেয়েটা আমাদের থেকে বড় হয়ে গেল, এটি আমি সহ্য করতে পারছি না। সুধা, আমাকে ক্ষমা কর। আমি দিদিদের কথায় ভুলে তোকে অবিশ্বাস করেছিলাম, কিন্তু তুই আজ প্রমাণ করে দিলি যে সততার আলো কোনো দিনই নেভানো যায় না। এত সম্পদ পেলি কি করে মা? এই ঝুড়ি থেকে আমি যা চাইবো তাই পাবো। আমি আর তোমাকে এই দারিদ্র্যের মধ্যে থাকতে দেব না। শোন না বোন, আমরা তো তখন ভুল করে ফেলেছিলাম। আসলে পাড়ার লোকে আমাদের কান ভাঙিয়েছিল তো। তুই জানিস আমরা তোকে কত ভালোবাসি। আচ্ছা সুধা, সেই পুকুরটা কি এখনো ওই বনেই আছে? তুই যদি পারিস আমাদেরকে একবার পথটা দেখিয়ে দিবি। আমরাও তো একটু সুন্দর হতে চাই, বাবার সেবায় সাহায্য করতে চাই। হ্যাঁ রে সুধা, তুই তো একা রাজরানী হয়ে থাকবি না। আমরাও যদি একটু গয়নাগাটি পাই তবে গ্রাম শুধু মানুষ জানবে হরিপদের মেয়েরা কত ভাগ্যবতী। তুই কি আমাদের তোর দিদি মনে করিস না? বিয়ে হয় বড় ছেলে জয়ের সঙ্গে এবং ছায়ার বিয়ে হয় ছোট ছেলে বিজয়ের সঙ্গে। তবে বিয়ে হয়ে যাওয়ার পরও ছায়ার স্বভাব পাল্টালো না। সে তার সাজগোজ নিয়েই ব্যস্ত থাকতো এবং সুযোগ পেলেই তার দিদিকে কথা শোনাতো। কোথায় ভাবলাম বিয়ের পর হয়তো আলোর হাত থেকে মুক্তি পাবো, কিন্তু না, এখানেও চলে এসেছে ভাগ নিতে। ওই বুড়িকেও বলে হারি, কে বলেছিল আলোর জন্য পাত্র দেখতে? কোথায় ভাবলাম আমি একা রানীর মতো থাকবো, কিন্তু না, ওই আলো আমাকে শান্তিতে থাকতেই দেবে না। হ্যাঁ বোন, আমার বেলা অনেক হলো, এবার তো ওঠ। কি রে দিদি, এ বাড়িতে বউ হয়ে আসার পর থেকে তোর হুকুম মেনেই কি আমাকে চলতে হবে? আর এত সকাল সকাল কেন ডাকছিস? আমি বাড়িতে কাজ করিনি আর এখানে এসে আমি কাজ করব?
কখনো না। বোন, উনি যে বললেন ঘরে কাজের লোক ছিল, তাদের তুই চলে যেতে বলেছিস, আমরা দুজনে মিলে কাজ করব বলে। হ্যাঁ, আমি চলে যেতে বলেছি, ঘরে তুই তো কাজ সব করতিস, তাই ভাবলাম এখানেও তুই কাজ করবি, দুটো টাকা বেঁচে যাবে, এতে তো আমাদেরই লাভ, তাই না? তুই না বললেও আমি কাজ করতাম, কিন্তু এত বড় সংসারে একা হাতে কাজ করব কিভাবে? এর জন্য তো তোর সাহায্য লাগবেই। শোন দিদি, এত ন্যাকা ন্যাকা কথা বলিস না তো, জমিদার বাড়িতে তুই কাজ করতিস। গিন্নি, সত্যি তোমার হাতে রান্নার জবাব নেই। এতদিন কাজের মাসির হাতে রান্না খেয়েছি, কিন্তু এত ভালো কোনোদিন খাইনি। হ্যাঁ বৌদি, তোমার হাতের রান্না সত্যি অসাধারণ। কতদিন পর যে এমন রান্না খাচ্ছি, এ যে মায়ের হাতের রান্না। গিন্নি, তুমি কিন্তু কাজের মাসিদের ছাড়িয়ে দিয়ে ঠিক করনি, বৌদির একটু সাহায্য হতো। আর গিন্নি, তুমিও তো তোমার দিদির কাছ থেকে রান্না শিখতে পারো নাকি? রং দেখে আর পাচ্ছি না, কি এমন রান্না করেছে দিদি, ও রান্না আমিও করতে পারবো। রান্নার জন্য দেখছি এমন করছো যেন আগে কখনো খাওনি, যত সব আদিক্ষেতা। আহা গিন্নি, রাগ করছো কেন? কাল আমি রান্না করব, দেখবে সব আঙুল তখন চেটে খাবে। আমিও কাল দেখিয়ে দেব, ওর থেকে আমি রান্নাটা ভালোই জানি। সবাই ওই আলুর হাতের রান্না খেয়ে পঞ্চমুখ। না 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 না, এভাবে চলতে থাকলে এই সম্পত্তি আর কিছুই পাবো না। আমাকে কিছু একটা করতেই হবে, ওই আলুকে এই দুনিয়া থেকে সারা জীবনের জন্য সরিয়ে ফেলতে হবে, বাড়ি থেকে তো ওকে তাড়াবই। দিদি, শরীর খারাপ হলে বুঝি তোমার খুব ভালো হয়, তাই না? ভালো রান্না খাইয়ে সবাইকে তো হাতের মুঠোয় করে ফেললে, এবার আস্তে আস্তে পুরো সম্পত্তিটাই নিজের দখলে নিয়ে নেওয়ার চেষ্টা করছো। কখনোই পারবে না, আমি সেটা হতে দেব না। আজ আমি রান্না করে দেখিয়ে দেব তোমার থেকেও আমি ভালো রান্না করতে পারি। ও বোনের এমন কথা শুনে নিজের ঘরে গিয়ে কাঁদতে থাকে। বোনের কথায় তুমি কষ্ট পেয়েছো, তাই না? কেউ না জানুক, আমি জানি তুমি এই সংসারটিকে কতটা ভালোবাসো, কিন্তু তোমার বোন এমন কেন করছে আমি বুঝতেই পারছি না। তুমি আসার পর থেকেই দেখছি ছোট বৌমা কোনো না কোনো কারণ খুঁজে তোমাকে অপমান করতে থাকে। না না, তুমি ভুল করছো, আমার বোন ওই রকম না, ও ছোটবেলা থেকে এমন। অনেক অপমান করেছে আমাকে, এসব শুনে আমার অভ্যস্ত। তুমি এ নিয়ে বেশি ভেবো না তো, যাও, তুমি বরং তোমার কাজে যাও। বলে তো দিলাম রান্না করব, কিন্তু কিভাবে? আমি তো কোনোদিন রান্নাই করিনি। রান্না করলে আমার রূপ নষ্ট হয়ে যাবে। না না, আমি রান্না করতে পারবো না। কিন্তু রান্না না করলে আবার ওই আলোর প্রশংসা শুনতে হবে। ধুর, আর ভালো লাগে না। ও ছায়া, শুনলাম আজ তোমাকে রান্না করতে হবে। তুমি রান্না করলে তোমার এমন সুন্দর রূপ আর থাকবে তো? এই সবের জন্য তাই তোমার দিদি ইচ্ছে করে তোমাকে উনানের সামনে ঠেলে দিচ্ছে, যাতে তোমার সমস্ত রূপ তাড়াতাড়ি নষ্ট হয়। কারণ তোমার দিদি তোমার রূপ দেখে হিংসে করে, তুমি বরং আলাদা হয়ে যাও। দিদি তো আমাকে ছোটবেলা থেকে হিংসে করে এসেছে, এখনো সে আমার ভালো চায় না, সেটা আমি জানি, কিন্তু আলাদা, না না, এটা আমি করতে পারবো না। হো বাপু, সেটা তোমার ব্যাপার, তোমার স্বামী বেশি টাকা রোজগার করে, বেশি পরিশ্রম করে, কিন্তু আলোর স্বামী কোনো কাজই না করেও সমান ভাগ পায়। তুমি এটা বুঝতে পারছো না? তোমার দিদি তোমাকে ভুলিয়ে অত বড় বাড়ি সব কিছু কেড়ে নেওয়ার ফোন দিয়ে আছে। আমরা তোমার ভালো চাইলাম তাই বললাম, বাকিটা তোমার ওপর। এই প্রতিবেশীরা চলে যায়, আমাকে আলাদা হতেই হবে। ঠিকই তো, আমার স্বামী কেন এত টাকা বেশি দেবে সংসারে? আর এখন যদি আলাদা না হয় তাহলে হয়তো এমনিতেই দিদি সকলকে হাতে করে রেখেছে।
কিরে ছোট, আজ তো রান্না করার দিন, মনে আছে তো? না, তুই যদি রান্না করতে না চাস তাহলে আমি করে দিতে পারি। না, রান্না তো করবই, কিন্তু দুজনের জন্য। আমি আলাদা হচ্ছি। আলাদা মানে আমি ঠিক বুঝতে পারছি না। তুই যদি রান্না করতে অসুবিধা হয় তাহলে আমি করে দিচ্ছি, কিন্তু আলাদা হওয়ার কথা বলিস না বোন। না হলে তোমার তো ভালোই হয়, সেটা আমি জানি। কম টাকায় ভালো খাবার খেতে পারছো, আমি আর এ বিষয়ে কোনো কথা বলতে পারবো না। তোমার মুখটা এমন দেখাচ্ছে কেন? কিছু কি হয়েছে? ছোট বৌমা কি আবার তোমাকে অপমান করেছে? তুমি কম রোজগার করো বলে ছায়া এক সংসারে থাকতে পারবে না বলে দিয়েছে। জয় আলোর কাছে এমন কথা শুনে অনেক কষ্ট পায়, কিন্তু সে কিছুই বলে না। কি ব্যাপার গিন্নি, তুমি নাকি এক সংসারে থাকতে চাও না, কিন্তু কেন? এতে রাগ করার কোনো কারণ দেখতে পাচ্ছি না তো। আর তুমি এটা বুঝতে কেন পারছো না? তোমার দাদা আর আমার দিদি এই সমস্ত সম্পত্তি তোমাকে ভুলিয়ে হাতিয়ে নেওয়ার চেষ্টা করছে। ছায়া, তুমি তোমার নিজের দিদিকেই চিনতে পারোনি। তুমি অহংকারী জানতাম, কিন্তু এতটা নীচ আর লোভী আমি বুঝতে পারিনি। আমার দাদাকে তুমি আমার কাছ থেকে আলাদা করছো। ঠিক সব হয়েছে ওই আলোর জন্য। নিজে সবার কাছে ভালো সাজে, আর আমাকে, না আলো, আমি তোকে ছাড়বো না। দিদি, সকাল সকাল চেঁচাচ্ছ কেন? তোমাকে না আমি বলেছি এত সকালে আমাকে ডাকবে না? সকাল সকাল উঠলে আমার চোখের তলায় কালি পড়ে, আর তুমি সেটাই চাও, যাতে আমি তোমার মতো কালো ভূত হতে পারি। আর কি রান্না করেছো শুনি? ওই তো শাকলতা পাতা। এতে চেঁচিয়ে বলার কি আছে আমি বুঝতে পারছি না। দুটো মাছও এনে রান্না করতে পারো নাকি? বোন, তুই আমাকে ভুল বুঝছিস। তাছাড়া তুই তো জানিস সংসার চালাতে হিমশিম খেয়ে যাচ্ছি, মাছ কেনা আমাদের সাধ্যের বাইরে। আজ আমি জমিদার মশাইয়ের কাছে কিছু টাকা নিয়ে তোর জন্য মাছ নিয়ে আসবো। মা আলো, তোরা তো অনেক বড় হলি, আর একা হাতে সংসার চালাতেও তোর কষ্ট হয়। জমিদার গিন্নিকে তো আমি চিনি, তোকে যা নয় তাই বলেই অপমান করে। সব কিছু দেখি, তুই বরং এক কাজ কর, তুই বিয়েটা করেই নে, তাতে তোর একটু সুবিধে হবে সংসার চালাতে। দেখো কাকিমা, এখন আমি বিয়ে করতে পারবো না। আমার বিয়ে হয়ে গেলে আমার বোনকে কে দেখবে? তুমি বরং ছায়ার জন্য একটি পাত্র দেখো, ওর বিয়ে হয়ে গেলেই আমি খুশি। কিন্তু ছায়া তো তোকে দু চোখে দেখতে পারে না, তাও তুই তোর বোনকে এত ভালোবাসিস? সে ছায়া আমাকে যতই অপছন্দ করুক, সে আমার ছোট বোন। আলো জমিদার বাড়িতে চলে যায় কাজের জন্য। কি রে আলো, এত দেরি কেন কাজে আসতে? রোজ রোজ দেখি তুই কাজে দেরি করে আসিস। আরও তো কাজের লোক আছে, কই তার এত দেরি করে আসে না? তাহলে তোর কেন এত দেরি হয়? কাজে আসতে ভালো লাগলে আসবে, না হলে আসতে হবে না। আমি কাউকে জোর করে কাজে রাখতে পারবো না, আমি অন্য কাজের লোক খুঁজে নেব। গিন্নিমা, আমি আপনার পায়ে পড়ছি, আমাকে কাজ থেকে বের করবেন না। অনেক কষ্ট করে এই কাজটি জোগাড় করেছি, কাল থেকে আর দেরি হবে না। আসলে ঘরের সমস্ত কাজ করে আসতে হতো, তাই একটু দেরি হয়ে গেছে গিন্নিমা। একা কান্না করে সময় নষ্ট না করে ঘরের বাকি কাজগুলো করবি যা। আলো, এখনো ঘর মুছিসনি কেন? সব কাজ তোকে বলে বলে করাতে হবে? কই, টাকা নেওয়ার বেলায় তোকে তো কোনো কিছু বলতে হয় না তো গিন্নিমা। আমি তো ভালোভাবেই পরিষ্কার করছি, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। আমি সারা বাড়ি মুছে এসেছি। কি, আমার ভুল হচ্ছে? বেরো, আমার ঘর থেকে বেরো। তোকে আর আমার ঘরে এক মুহূর্তে কাজে রাখবো না। বড় মুখ নয় তত বড় কথা, যা, দূর হয়ে যা আমার চোখের সামনে দিয়ে। গিন্নিমা, আমি আবার পরিষ্কার করে দিচ্ছি, আমাকে কাজ থেকে বের করবেন না গিন্নিমা। আমি আপনার পায়ে পড়ছি, এই কাজটা চলে গেলে আমরা না খেতে পেয়ে মরবো গিন্নিমা, একটু দয়া করুন। আর এরকম ভুল কখনো হবে না, আপনি যা বলবেন আমি মাথা পেতে নেব। না,
আমার কথা তুই অনেক শুনেছিস, এখন যা দেখি তোর নাটক আমার আর ভালো লাগছে না। আর টাকা, একটা টাকাও তোকে দেব না আমি। তারপর আলো মন খারাপ করে ঘরে ফিরে আসে। কি রে দিদি, তুই রান্না করবে না? এখানে বসে থাকলে চলবে? আর তোকে যা আমি বলেছিলাম মাছ আনতে, তার কি হলো? আজ এখন দুবেলা খাবার জোগাড় করব কিভাবে, তা ভেবেই আমার মাথা পাগল হয়ে যাচ্ছে। ঘরে চাল ডাল কিছুই নেই। জমিদার গিন্নি আমাকে কাজ থেকে বের করে দিয়েছে। কি বললি? জমিদার বাড়ির কাজটি নেই? যাও একটা কাজ ছিল, সেটাও ধরে রাখতে পারলি না। জমিদার গিন্নির আর দোষ কি? সব দোষ তোর। তুই নিশ্চয় কাজে ফাঁকি দিয়েছিস। এখন খাবো কি? তাহলে আজ আমাদের না খেয়েই থাকতে হবে। কি হয়েছে ছায়া, এত চিৎকার করছিস কেন? জমিদার গিন্নি দিদিকে কাছ থেকে টাকা না দিয়েই তাড়িয়ে দিয়েছে। হওয়ারই ছিল। জমিদার গিন্নি যা অহংকারী, মানুষকে মানুষ বলে মনে করে না। ওদের জন্য আমি ছেলে পছন্দ করেছি, জয় আর বিজয়। তারা দুই ভাই, খুব ভালো ছেলে এবং বেশ ধনী। ছায়ার বিয়ে না দিলে তুই তো বিয়ে করবি না, তাই তোদের দুজনেই এক ঘরেই বিয়ে ঠিক করেছি। তারপর আলো আর ছায়ার বিয়ে হয়ে যায়। বুড়িমা, তোমার কাছে শুনেছি বিষ আছে, সেটা কি সত্যি? হ্যাঁ আছে তো, কিন্তু তুমি তা নিয়ে কি করবে বাপু? যে অনেক পোকামাকড় হয়েছে, তাই লাগবে। হ্যাঁ হ্যাঁ বাপু, টাকা দাও আর তুমি এটা নিয়ে যেতে পারো। বুড়িমা, আমার কাছে তো এখন এত টাকা নেই, আমি তোমাকে নিজে এসে টাকা দিয়ে দেব, তবে এখন আমার এটা লাগবেই। তারপর ছায়া সেই বিষটি নিয়ে চলে আসে এবং ছায়া রান্নাঘরে গিয়ে রান্না করতে থাকে। "কি? আমি অনেক ভুল করেছি, আমায় তুমি ক্ষমা করে দাও। আমি আর কখনো আলাদা হওয়ার কথা বলবো না। আজ আমি তোমার জন্য নিজে হাতে খাবার বানিয়েছি, তুমি খাবে তো দিদি?" ছায়ার আবার হঠাৎ কি হলো? কালও তো আমার সঙ্গে খারাপ ব্যবহার করছিল, আর এখন আমার জন্য খাবার বানিয়েছে। আমি তো এটাই চেয়েছিলাম, কিন্তু এখন এত ভাবছি কেন? বাবা বিজয়, তোমার বউ আমার কাছ থেকে গাছে দেওয়ার বিষ এনেছিল, বলল তোমাদের খুব দরকার, কিন্তু টাকা দেয়নি। আমার টানাটানির সংসার, টাকাটা দিয়ে দিলে খুব ভালো হতো বাবা। কি? ছায়া এই কথা বলেছে, কিন্তু আমাদের তো কোনো গাছে। তবে ছায়া মিথ্যে কথা বলল কেন? বিজয় বুড়িকে টাকাটি দিয়ে সে তাড়াতাড়ি বাড়ি ফিরে যায়। কিরে বিজয়, এত তাড়াতাড়ি বাড়ি যাচ্ছিস? তুই তো এত তাড়াতাড়ি বাড়ি যাস না। বৌমার কি কিছু হয়েছে? আর বুড়িমা কি বললো? না না দাদা, তুমি কাজ করো, আমি একটু বাড়ি থেকে আসছি। কি ব্যাপার বৌদি, তুমি কি খাচ্ছ? আমাকে না দিয়ে তুমি একা একা খাচ্ছ? দাও বলছি। না না না, তুমি এই খাবার খেতে পারো না। আমি এই খাবার শুধু দিদির জন্যই করেছি। উফ, আর আসার সময় হলো না। ভাবলাম পথের কাঁটা দূর হবে, কিন্তু দিদিকে বিপদে ফেলতে গিয়ে দেখছি আমি বিপদে পড়ে গেলাম। না, এই খাবার তুমি খাবে না, এতে বিষ মেশানো আছে। কি? খাবারে বিষ মেশানো আছে মানে? খাবার তো তুই আমার জন্য রান্না করলি, তাহলে কোথা থেকে আসবে? হ্যাঁ বৌদি, এই খাবারে বিষ মেশানো আছে। যার কাছ থেকে এই বিষ কিনেছে সেই বুড়িমাই আমাকে সব কথা খুলে বলেছে। তখন আমি বুঝতে পারি, ছি ছায়া ছি, তোমাকে আমার স্ত্রী ভাবতে লজ্জা লাগছে। এই বাড়িতে তোমার আর জায়গা নেই।
তুমি যা পাপ করেছো তার কোনো ক্ষমা নেই। যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে। বোন, তুই আমাকে হিংসে করিস জানতাম, কিন্তু এতটা নিচে কি করে নামতে পারলি? ছোটবেলা থেকে মা বাবার মতো ভালোবেসেছি। ছি, তোকে আমার বোন ভাবতেই লজ্জা লাগছে। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। দিদি, আমি লোভে অন্ধ হয়ে গেছি। ভেবেছিলাম এই সমস্ত সম্পত্তি তোর হবে, এই ভেবেই আমি ভুল করেছি। আমাকে ক্ষমা করে